আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষম্য। হিসাবের বৈষম্য অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। আর এই সৃজনশীল প্রশ্নগুলো কোথা থেকে আসে তা নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি। আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার 6 নম্বর পর্ব। এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেখান থেকে আপনাদের পরীক্ষায় অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন আসবে। বিষয়টি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা থেকে আমাদের প্রতি বছর একটি সৃজনশীল প্রশ্ন আসে। তো আজকে আমি আপনাদের সামনে নগদ প্রাপ্তি জাবেদাটি বুঝিয়ে দিব এবং যে উদাহরণের সাহায্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। প্রশ্নটি আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। সকলেই আপনারা চাইলে প্রশ্নটি কি করতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখন আসেন, যখন আপনি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে যাবেন তখন আপনাকে কোন বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ একটি নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আসবে। আমরা সকলে জানি জাবেদা দুই প্রকার থাকে, একটি হচ্ছে বিশেষ জাবেদা আর একটি হচ্ছে প্রকৃত জাবেদা। এই বিশেষ জাবেদার ভিতরে আমাদের যে 6 প্রকার জাবেদা ছিল তার একটি হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। এই নগদ প্রাপ্তি জাবেদা তার মানে একটি বিশেষ জাবেদা। আর আমি পূর্বের ভিডিওতে বলছি বিশেষ জাবেদার ভিতরে সকল এন্ট্রি কিন্তু আসবে না, অর্থাৎ প্রশ্নের ভিতরে যতগুলো দেওয়া থাকবে ততগুলো এন্ট্রি কিন্তু আমাদের বিশেষ জাবেদার ভিতরে যায় না। তো বিশেষ জাবেদার ভিতরে শুধুমাত্র ওই বিশেষ জিনিসগুলো যাবে যা তার সাথে কি আছে, রিলেটেড আছে। এখন আসেন, যখন আমরা ক্রয় জাবেদা করছি তখন ক্রয় জাবেদার ভিতরে গেছে ধারে ক্রয়, আর যখন আমরা বিক্রয় জাবেদা করছি তখন গেছে ধারে বিক্রয়। এখন নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমরা যখন নগদে বা চেকের মাধ্যমে টাকা পাবো, অর্থাৎ আপনি যদি নগদ টাকা এবং চেকের মাধ্যমে টাকা পান তাহলে ওই এন্ট্রিগুলোই আপনাদের নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে। আর অন্য কোনো এন্ট্রি আপনাদের কখনোই নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে না। এগুলো আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এখন আসেন, মাঝে মধ্যে আমরা কি করি, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়ি, অর্থাৎ আমরা বুঝতে পারি না এই এন্ট্রি কি নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে নাকি আসবে না। মনে হয় আসবে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আসে না। তো কোন বিষয়গুলো দেখেন, আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে এন্ট্রিগুলো নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় আসবে না। ভালো করে এই জিনিসগুলো আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। দেখেন, আমি এখানে লিখছি নগদ টাকা ব্যাংকে জমা দান। এখানে আমরা দুইটি বিষয় বুঝিয়ে দিব, একটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা যেগুলো আসবে না। নগদ প্রদান নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আসেন, যখন আপনি নগদ টাকা ব্যাংকে জমা দেন, অর্থাৎ ব্যাংকে জমা দেন, তখন আপনি জাবেদা কিভাবে দেন? কারণ আপনার জাবেদাই সবচেয়ে মেন। দেখেন, আমরা নগদ টাকা ব্যাংকে জমা দেওয়াতে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা এখানে লিখি ব্যাংক হিসাব ডেবিট। এরপরে আমরা এখানে লিখি নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা যখন নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি তখন লিখছি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর আরেকটি জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলা হলো, অর্থাৎ আপনি যদি একটি ব্যাংকে হিসাব খোলেন তাহলে আপনার ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপরে নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট, সেম জাবেদা দিবেন ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখেন 3 নম্বর জাবেদা আমরা কিভাবে দিয়েছি। 3 নাম্বারটি হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আপনি ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছেন, তাহলে তখন জাবেদা কিভাবে দেন? দেখেন, এটি ছিল 1 নাম্বার আর 3 নাম্বারটা। এখন আমরা 1 নাম্বার আর 2 নাম্বার, এখন আমরা 3 নাম্বারটা দিব। দেখেন, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, সেজন্য দেখবেন এখানে নগদান হিসাব ডেবিট, কারণ নগদ নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপরে লিখবেন ব্যাংক হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি নগদ টাকা পেয়েছেন তার মানে আপনার কাছে নগদ টাকা আসছে। আমি তো একটু আগে বলছি নগদে টাকা আসলে আমরা কোথায় লিখবো, নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো। তার মানে এই এন্ট্রি আমাদের কোথায় যাবে, এখন নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। এটা আপনাদের যুক্তি বা আমাদের কি হয়, যুক্তিতে মিলে। কিন্তু বিষয়টি হচ্ছে না, এখানে খেয়াল করতে হবে টাকা কি আপনি নতুন করে পেয়েছেন, অর্থাৎ নগদ টাকা কি আপনি অন্য কোনো ব্যক্তির থেকে পেয়েছেন, আপনার কি নগদ প্রাপ্তির আগমন ঘটছে? যদি নগদ প্রাপ্তির আগমন ঘটে তাহলে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। এখন খেয়াল করেন, ব্যাংকে যে টাকা জমা আছে এ টাকা কার, আপনাকে দেখতে হবে। এ টাকা হচ্ছে আমার টাকা। তার মানে ব্যাংকে যে টাকা জমা আছে ওই টাকা যদি আমি উত্তোলন করি তার মানে আমার টাকা আমি উত্তোলন করছি। তাহলে এটি কি কখনোই নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে না? কেন আসবে না? কারণ
নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আমাদের ওইগুলো আসে যেগুলোর মাধ্যমে আমাদের যে টাকা আমাদের ছিল না কিন্তু এখন আমরা নতুন করে পাবো, ওই এন্ট্রিগুলো আসবে। আবার আমার টাকা যদি আমি নগদে পাই তাহলে এ টাকা কিন্তু আমাদের কখনোই নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আসবে না। যেমন আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি। আরেকটা জিনিস সহজে মনে রাখতে পারেন, কন্ট্রা এন্ট্রি কখনোই আপনাদের নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় আসবে না। সেম কন্ট্রা এন্ট্রি কীভাবে, যখন আমরা একটা জাবেদা দাখিলা দিব তখন যদি আমরা দেখি ব্যাংকের বিপরীতে নগদ টাকা আছে অর্থাৎ নগদ আছে, যেমন ব্যাংক আছে ডেবিট দিকে, নগদ আছে কোন দিকে, ক্রেডিট দিকে, তাহলে এটি একটি কন্ট্রা এন্ট্রি। এটি আমরা মনে রাখতে পারি ভালোভাবে, এটি একটি কি কন্ট্রা এন্ট্রি। এরপরে দেখেন এখানে নগদের বিপরীতে কি আছে, ব্যাংক, অর্থাৎ নগদ আছে ডেবিট দিকে, ব্যাংক আছে কোন দিকে, ক্রেডিট দিকে, দুইটি বিপরীত দিকে আছে, তার মানে এটি একটি কন্ট্রা এন্ট্রি। তাহলে কন্ট্রা এন্ট্রি কখনোই আমাদের কোথায় আসবে না, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। এই বিষয়টি আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন, অর্থাৎ জাবেদা করে আপনারা বুঝে নেবেন যদি ব্যাংকের বিপরীতে নগদ থাকে আবার নগদের বিপরীতে ব্যাংক থাকে তাহলে ওইগুলো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। আশা করি এই বিষয়টি বুঝছেন। এখন আমি আপনাদের সামনে নগদ প্রাপ্তি জাবেদার প্রশ্নটি পড়বো, অর্থাৎ কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটি এসেছিল 2023 সালে তা পড়বো। অবশ্যই প্রশ্নটি আপনারা কি করবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে এখানে কি বলছে দেখেন, বলছে 2022 সালের জানুয়ারি মাসে ফরহাদ অ্যান্ড সন্সের ব্যবসায়িক কতিপয় লেনদেন নিম্নরূপ আমাদেরকে দিয়ে দিয়েছে। বলছে জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয়ে 20,000 টাকা, 8 তারিখে বলছে পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা, 10 তারিখ বলছে ব্যাংকে হিসাব হলো 10,000 টাকা, 12 তারিখ বলছে আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। এরপর আমাদেরকে 14 তারিখ বলছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা, 15 তারিখ বলছে সিপাতকে 4,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান। এরপরে আমাদেরকে 18 তারিখ বলছে কমিশন পাওয়া গেল 1,500 টাকা, তারপরে 20 ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা, 25 তারিখ বলছে ভাড়া প্রদান 5,000 টাকা, 28 তারিখ বলছে নিপার নিকট হতে প্রাপ্তি 6,000 টাকা। এই অঙ্কে আমাদের খ নম্বরে কি বলছে দেখেন, বলছে উপর্যুক্ত লেনদেন অবলম্বনে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তো আমরা এখন আপনাদেরকে নগদ প্রাপ্তি জাবেদাটি বুঝিয়ে দেব। এখন আসেন আমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদা বুঝার আগে আমাদেরকে অবশ্যই ঘরটি বুঝে নিতে হবে। তো ঘরটি আমি আপনাদের জন্য এখানে করে রাখছি যে নগদ প্রাপ্তি জাবেদার ঘর, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে আমরা কিভাবে ঘরটা করব। ভালো করে এই ঘরটি আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দুইটি জিনিস যাবে ডেবিট দিকে আর তিনটি জিনিস যাবে আমাদের কোন দিকে, ক্রেডিট দিকে। এখানে একটি জিনিস খেয়াল করেন, নগদ টাকা যখন আপনি পাবেন তখন আপনার প্রাপ্তির আগমন ঘটবে, সেজন্য আপনি এখানে নগদান হিসেবকে সবসময় ডেবিট দিকে লিখবেন, সেজন্য আমরা লিখবো নগদান হিসেব ডেবিট। বাট্টা আমাদের সবসময় কোন দিকে থাকবে, ডেবিট দিকে থাকবে। ভালো করে মনে রাখেন নগদ যে দিকে যাবে বাট্টা আমাদের ওই দিকে চলে যাবে। এরপর আমরা এখানে লিখবো বিক্রয় ক্রেডিট। বিক্রয় ক্রেডিট বলতে বোঝানো হচ্ছে যখন আমরা পণ্য বিক্রয় করি, বিক্রয় করলে আমার কাছে নগদ টাকা আসে আর বিক্রয় কোন দিকে থাকে, ক্রেডিট দিকে থাকে, সেজন্য আমরা ধরে নিই বিক্রয়ের মাধ্যমে যেহেতু টাকা আসে সেজন্য আমরা এটিকে ক্রেডিট দিকে লিখে ফেলবো। দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাই, একজন দেনাদারের কাছ থেকে যদি আমি 5,000 টাকা পাই, এখন ওই টাকা যদি আমার কাছে আসে তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পায়, তখন নগদান হিসেবকে ডেবিট দিকে লিখি। আর দেনাদার নামক সম্পদের পরিমাণ কমে যায় তখন দেনাদারকে আমরা কোন দিকে লিখে থাকি, ক্রেডিট দিকে লিখে থাকি। এরপরে অন্যান্য হিসাব, অর্থাৎ অন্যান্য আনুষঙ্গিক বা বিবিধ যত প্রকার এন্ট্রি আছে সকল এন্ট্রির মাধ্যমে যদি আমরা নগদ টাকা পাই তাহলে আমরা সব সময় ওইগুলোকে নগদ টাকাকে ডেবিট দিকে লিখে ফেলি আর ওই জিনিসগুলোকে আমরা কোন দিকে লিখি, ক্রেডিট দিকে লিখি। সেজন্য আমরা এখানে অন্যান্যের ঘরটা দিয়ে দিব সবার শেষে। এখন আসেন এখানে আমরা লিখছি ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত বলতে বোঝানো হচ্ছে নগদ টাকার উল্টা দিকের কথা আপনি এখানে অবশ্যই লিখবেন। সেজন্য মনে রাখবেন যখন নগদ প্রাপ্তি জাবেদা করবেন তখন নগদ যেহেতু সবসময় ডেবিট দিকে যায় তার উল্টা পাশের কথা যেহেতু আপনি এখানে লিখে ফেলবেন সেজন্য এখানে লিখবেন ক্রেডিট হিসাব খাত, কারণ ওইটি কোন দিকে থাকে, ক্রেডিট দিকে থাকে। এখন আসেন এখানে আমাদেরকে বলছে জানুয়ারি 5 তারিখে বলছে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করছেন তাহলে আপনার থেকে নগদ টাকা চলে যায়। এখন কি নগদ টাকা আসে, ভালো করে মনে রাখেন পণ্য ক্রয় করলে আপনার থেকে নগদ যায়, তার মানে এটি নগদ প্রদান জাবেদায় যাবে। আমরা করি নগদ প্রাপ্তি জাবেদা, অর্থাৎ যার মাধ্যমে টাকা আসবে, যেহেতু টাকা গেছে এন্ট্রির মাধ্যমে আমরা কি করবো না, এখানে আসবে না। এরপরে বলছে কি দেখেন 8 তারিখ পণ্য বিক্রয় নগদে 25,000 টাকা এবং চেকে 7,000 টাকা। আপনি পণ্য বিক্রয় করছেন, ভালো করে মনে রাখেন নগদে পণ্য বিক্রয় করলে আপনার কাছে নগদ টাকা আসে, তাহলে নগদ টাকা আসলেই আমরা কোথায় লিখবো, নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে লিখে ফেলবো। তো আমরা এখানে তারিখটি আগে লিখে নিব, আমরা এখানে লিখবো 2022 সাল জানুয়ারির
জানুয়ারির 8 তারিখে আমাদের এটি, সেজন্য 8 তারিখ লিখে ফেলবো। এখন আপনি জাবেদা কিভাবে দিবেন? যখন আপনি নগদে পণ্য বিক্রয় করবেন তখন আপনি জাবেদা দিবেন নগদান হিসাব ডেবিট। দেখেন নগদান হিসাব ডেবিট দিকে লিখে ফেলবেন আপনি। এরপর আপনি এখানে লিখবেন বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব কি করবেন? ক্রেডিট দিকে লিখে ফেলবেন। এটি লেখার পরে এখন আসেন, আপনি যেহেতু নগদে বিক্রয় করছেন তাহলে নগদের উল্টো দিকের কথা কি আছে? বিক্রয় হিসাব। সেজন্য আপনি এখানে লিখবেন বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব কথাটা আপনি এখানে লিখে ফেলবেন। এখন আসেন আপনি এখানে টাকা কিভাবে বসাবেন। আমরা অনেকে যে ভুলটি করি, যেহেতু আপনি বলছেন নগদে এবং চেকে যদি আমরা টাকা পাই তাহলে আমরা সবসময় নগদ প্রাপ্তির জাবেদার মধ্যে নিয়ে আসবো, কিন্তু আপনি এখানে ব্যাংকের জন্য কোনো ঘর করেননি কেন যদি চেকের মাধ্যমে টাকা পাই? না, ভালো করে মনে রাখেন, চেকের মাধ্যমে যদি টাকা পান তাহলে ওই টাকাকে আপনি সবসময় কোথায় লিখবেন? নগদের ঘরে লিখে ফেলবেন। তো দেখেন আমরা এখানে নগদে বিক্রি করছি কত? নগদে বিক্রি করছি আমরা 25,000 টাকা। এরপরে বলছে চেকের মাধ্যমে 7,000 টাকা। তাহলে আপনি টোটাল টাকা পেয়েছেন কত? দেখেন আপনি 25,000 টাকা বিক্রি করছেন নগদে, এরপরে 7,000 টাকা বিক্রি করছেন আপনি চেকে। তাহলে টোটাল টাকা পেয়েছেন আপনি 32,000 টাকা। আপনার কাছে নগদ আসছে কত? 32,000 টাকা। এরপরে দেখেন আপনি এখানে কি করবেন? আপনি এখানে দুইটি হিসাব করছেন। তাহলে নগদে পেয়েছেন কত? 25,000 টাকা। আমরা এখানে লিখছি 32,000 টাকা টোটাল আমরা নগদে এবং চেকে পেয়েছি। এরপরে তাহলে আমরা বিক্রয়ের ঘরে এখন টোটাল বিক্রি কত হয়েছে আমাদের? টোটাল বিক্রি হয়েছে 32,000 টাকা। কারণ কিভাবে? চেকে 7,000, নগদে 25,000, টোটাল বিক্রি করছি কত? 32,000 টাকা। এই 32,000 টাকা অর্থাৎ নগদ বিক্রি কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। এখন আমাদের দেখেন বিক্রয় ক্রেডিট দিকে আছে। এই বিক্রয় বরাবর আমরা 32,000 টাকা লিখে ফেলবো। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। যেহেতু আপনার নগদের পরে যেহেতু বিক্রয় আসছে, অর্থাৎ নগদের সাথে যেহেতু বিক্রয় আছে, আর বিক্রয়ের জন্য যেহেতু আমরা ঘর করছি, তাহলে বিক্রয়ের ঘরে আমরা 32,000 টাকা বসিয়ে দিব। যদি ঘরে না থাকতো তাহলে আমরা অন্যান্য ঘরে বসাতাম। যেহেতু বিক্রয়ের জন্য ঘর আছে আমরা এখানে বসিয়ে দেব। এরপরে কি বলছে দেখেন 12 তারিখ। আকাশের নিকট হতে 14,500 টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো 500 টাকা। ভালো করে মনে রাখেন, আমরা কার থেকে পাই? আমরা সবসময় দেনাদারের থেকে পাই। আর দেনাদার আমাদের জন্য একটি সম্পদ। আপনি দেখেন আকাশের নিকট থেকে টাকা পাইছেন, পাওয়াতে আপনার কাছে নগদ টাকা আসছে। দেখেন এটা হচ্ছে আমাদের 8 তারিখ। এখন আমাদের 12 তারিখ কি বলছে? আকাশের থেকে আমি নগদ টাকা পাওয়াতে আমার কাছে নগদ নামক সম্পদের পরিমাণ কি পাই? বৃদ্ধি পায়। আমরা লিখব নগদান হিসাব ডেবিট। এরপরে আমরা লিখব এখানে বাট্টা মঞ্জুর। আপনি যেহেতু এখানে বাট্টা দিয়েছেন তার মানে এই বাট্টাকে বলা হবে প্রদত্ত বাট্টা। কি বলা হবে? প্রদত্ত বাট্টা বলা হবে। সেজন্য এখানে লিখবেন বাট্টা হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা এটি লিখতে পারেন আপনার এখানে। এরপর আপনার এখানে লিখবেন যেহেতু আকাশের নিকট থেকে পেয়েছেন, আর আকাশ আপনার কি ছিল? দেনাদার ছিল। এখন দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। সেজন্য আপনি এখানে লিখবেন দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু আমরা দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, এখন দেনাদার নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। সেজন্য দেনাদার হিসাবকে লিখবো আমরা ক্রেডিট দিকে। আর টাকা পাওয়াতে আমার কাছে নগদ নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আমরা সেজন্য কি লিখবো? নগদান হিসাবকে ডেবিট দিকে লিখে ফেলবো। এখন আসেন প্রদত্ত বাট্টা আমরা কিভাবে বুঝবো? ভালো করে মনে রাখেন, আমাদের নগদ যেদিকে যাবে বাট্টাও ওই দিকে যাবে। নগদ যেহেতু ডেবিট দিকে গিয়েছে তার মানে যদি ওই এন্ট্রির ভিতরে আমরা বাট্টা মঞ্জুর করে থাকি তাহলে ওই বাট্টা হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বাট্টা, আর এটা আমাদের জন্য একটি ব্যয়। দেখেন আমরা টোটাল তার থেকে পেয়েছি কত? 14,500। বাট্টা মঞ্জুর করছি কত? 500 টাকা। তাহলে এই দেনাদারের সাথে টোটাল আমাদের লেনদেন হয়েছে কত? 15,000 টাকা। এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা কিভাবে এটি এখানে বসাবো? তো দেখেন আপনি এখানে লিখবেন জানুয়ারির 12 তারিখ। তাহলে নগদ টাকা আমরা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, আর নগদ প্রাপ্তি জাবেদার উল্টা দিকের কথা কি? দেনাদার। আমরা এখানে লিখে ফেলবো দেনাদার হিসাব। দেনাদার হিসাব কথাটি আমরা এখানে লিখে ফেলবো। তো তাহলে আমাদের নগদ কত? 14,500। আমরা নগদের ঘরে বসাবো 14,500। এরপরে দেখেন আমাদের বাট্টা ছিল কত? 500। এটি আমরা এখানে বসাবো, অর্থাৎ 500 টাকা বসিয়ে দেব। এরপরে দেখেন আমাদের দেনাদার বরাবর কত? 15,000 টাকা। দেখেন আমরা দেনাদারের জন্য ঘর করছি এখানে ক্রেডিট দিকে। তাহলে দেনাদার যেহেতু এখানে ক্রেডিট, এখানেও ক্রেডিট আছে, সেজন্য আমরা দেনাদারের ঘরে এই 15,000 টাকা বসিয়ে দিব। যদি এই দেনাদার হিসাবটি যদি আমাদের না থাকতো তাহলে আমরা এখানে অন্যান্য ঘরে বসাতাম। আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন। এরপর আমাদেরকে কি বলছে? 14 তারিখ।
বলছে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, আপনি ক্রয় করছেন, ক্রয় করাতে নগদ টাকা চলে গেছে, সেজন্য এটা নগদ প্রদান জাবেদা যাবে, এটি নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এরপরে বলছে 15 তারিখ সিফাতকে 4,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তি দিয়ে 3,800 টাকা প্রদান। টাকা প্রদান করছেন, প্রদান করাতে আপনার থেকে নগদ টাকা চলে গিয়েছে, তার মানে এই এন্টিটিও আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, এটি যাবে নগদ প্রদান জাবেদায়। এরপরে কি বলছে 18 তারিখ কমিশন পাওয়া গেল, আপনি কমিশন পাইছেন, তাহলে কমিশন পাইলে আপনাদের জন্য কি হবে, আয় হবে। তখন আপনি কিভাবে জাবেদা দিবেন, দেখেন আমাদেরকে বলছে 18 তারিখ, আমরা এখানে লিখে নিব 18 তারিখ কমিশন পাইছেন, তার মানে আপনার থেকে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট দিকে লিখে ফেলবেন। এরপরে লিখবেন এখানে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন বলতে কমিশন পেয়েছেন আপনি, সেজন্য লিখবেন এখানে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। তাহলে নগদের উল্টো দিকের কথা কি, কমিশন। আমরা এখানে লিখে ফেলবো প্রথমে, তা হচ্ছে 18, এরপরে লিখবো আমরা এখানে প্রাপ্ত কমিশন, আর নগদের উল্টো দিকের কথা কি আছে, আমাদের কমিশন আছে, লিখবো প্রাপ্ত কমিশন হিসাব। এই কথাটি আমরা এখানে কি করব, উঠিয়ে নিব। এই প্রাপ্ত কমিশন হিসাব দেখেন কত টাকা আমাদের এই অঙ্কে, আমাদের ছিল এখানে 1500 টাকা। এই 1500 টাকা আমরা এখানে কি করব, বসিয়ে দিব নগদের ঘরে, কারণ নগদ ডেবিট দিকে ছিল। এখন দেখেন কমিশনের জন্য কোনো ঘর আছে না, তাহলে এখন আপনি কি করবেন, এই এন্ট্রিটাকে 1500 টাকা অন্যান্য ঘরে লিখে ফেলবেন। আশা করি আপনারা অন্যান্য কাজ বুঝতে পারছেন। এরপরে কি বলছে দেখেন, বলছে 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন 6000 টাকা। আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করাতে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আপনার ব্যাংকের নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, তখন এই এন্ট্রিটি কি কন্ট্রা এন্ট্রি, এটি কি এখানে আসবে না, এটি এখানে আসবে না। ভালো করে এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কন্ট্রা এন্ট্রি কখনোই নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় আসবে না। এরপরে কি বলছে, বলছে 25 তারিখ ভাড়া প্রদান 5000 টাকা। আপনি টাকা প্রদান করছেন বা পরিশোধ করছেন, ভাড়া দিয়েছেন, আপনার কাছে কি নগদ টাকা আসছে না, নগদ টাকা গিয়েছে, সেজন্য এন্ট্রিটিও আমাদের এখানে আসবে না। এরপরে কি বলছে, নিফার নিকট হতে প্রাপ্তি 6000 টাকা। আপনি একজন দেনাদারের থেকে পেয়েছেন, ভালো করে মনে রাখেন, আমরা কার থেকে পাই, দেনাদারের থেকে পাই। যেহেতু আপনি নিফার নিকট থেকে 6000 টাকা পেয়েছেন, তাহলে আপনার টাকার পরিমাণ কি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর তখন আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, বা নিফা হিসাবকে ক্রেডিট দিকে লিখে ফেলবো। সেহেতু আমাদের উল্টো দিকের কথা কি আছে, এখানে 28 তারিখ আমরা এখানে লিখে ফেলবো। উল্টো দিকের কথা আছে আমাদের নিফা হিসাব, আর নিফা আমাদের জন্য একটি দেনাদার, আমরা এখানে লিখবো দেনাদার হিসাব। এখন আসেন আপনি টাকা বসাবেন এখানে 6000 টাকা নগদের ঘরে, আর আমাদের 6000 টাকা বসবে দেনাদারের ঘরে। কারণ কেন, আপনি নিকট থেকে যখন টাকা পেয়েছেন তখন আপনি জাবেদা দিয়েছেন এভাবে, দেখেন নগদান হিসাব ডেবিট দিকে লিখছেন আপনি, এরপর আপনি লিখছেন নিফা হিসাব অথবা দেনাদার হিসাবকে লিখবেন আপনি কোন দিকে, ক্রেডিট দিকে। যেহেতু আমাদের এখানে দেনাদার ক্রেডিট দিকে আছে, আর দেনাদারের টাকা আমরা 6000 টাকা এখানে বসিয়ে দিব, আর আমাদের নগদ ডেবিট দিকে আছে, সেজন্য আমরা 6000 টাকা নগদের ডেবিট দিকে বসিয়ে দেবো। আশা করি আপনারা এই এন্ট্রিটিও বুঝতে পারছেন। আমাদের আর কোনো এন্ট্রি নেই, সেজন্য আমরা এখন কি করবো, এটার ফলাফল টানবো। তো কিভাবে দেখেন, আমরা আগে প্রথমে সবগুলো ফলাফল টেনে ফেলবো। আমরা এখানে প্রথমে যদি আমরা সবগুলোকে যোগ করি, তাহলে আমাদের এখানে আসবে 54,000 টাকা, এখানে হবে আমাদের 500। এরপর আমরা 32,000কে নামিয়ে ফেলবো। এরপর আমরা 15,000 এবং 6,000কে যখন যোগ করবো আমাদের আসবে 21,000 টাকা। এরপর আমাদের এখানে আসবে 1500 টাকা। আমরা এই সবগুলো হিসেবে কি করব, ক্লোজ করে ফেলবো। সবগুলো হিসাব সবসময় আমরা কি করব, ক্লোজ করব। এরপর এখন আমরা কি করব, যদি আমাদের অঙ্কটি সঠিক হয়েছে কিনা তা আমরা যাচাই করব। তো কিভাবে আমরা সঠিক হয়েছে কিনা যাচাই করব, তো দেখেন আমাদেরকে এখানে দেখতে হবে প্রথমে আমাদের ডেবিট দিকে কত টাকা আছে, এই ডেবিট দিকে দুইটি টাকাকে আমরা যখন যোগ করব তখন আমরা পাবো 54,500 টাকা। এরপরে দেখেন আমরা যখন ক্রেডিট দিকে 3টি টাকাকে যোগ করে ফেলবো, অর্থাৎ এই 3টিকে যখন আমরা যোগ করব তখন আমাদের এখানে আসবে 54,500 টাকা। দেখেন আপনারা যোগ করে এখানে দেখতে পারেন। এখন আপনারা কিভাবে এটির ফলাফল প্রকাশ করবেন, অর্থাৎ এটি দেখিয়ে দিবেন। আপনারা এখানে লিখবেন, শেষে লিখবেন নগদ প্রাপ্তি জাবেদা ফলাফল কত, 54,500 টাকা। এভাবে আপনারা শেষে পরীক্ষার খাতে কি করতে পারেন, লিখে দিতে পারেন। তো এ ছিল আমাদের কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে হয় তা নিয়ে সম্পূর্ণ আলোচনা। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হয়। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।